আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা অসহযোগ আন্দোলন থেকে 1971 পর্যন্ত এই লম্বা সময় নিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ। এটা মূলত মুক্তিযুদ্ধ নির্ভর ক্লাস। তাহলে এক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস জানা অত্যন্ত জরুরি, যেহেতু এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত। এর জন্য এটা আমাদের দেখতে হবে। আরিফ আশরাফি সাহেব ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ হাসান সাহেব ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড করো না। তো প্রাথমিকভাবে আমাদের এই বিষয়গুলা দেখা জরুরি। এইটার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই, এইটার সাথে স্বাধীনতার সম্পর্ক। কিসের সম্পর্ক? স্বাধীনতার সম্পর্ক। আওয়ামী লীগের জেল, জুলুম, নির্যাতন যাই ঘৃণা থাকুক, বাট সেটা 14 থেকে 16 বছরের, কিন্তু আমাদের ইতিহাস 54 বছর আগের ইতিহাস। এজন্য এই বিষয়টা আমাদের দেখতে হবে, পরীক্ষায় আসবে, থাকবেই এই পয়েন্ট থেকে। এখান থেকে হয়তো শেখ মুজিবের নাম হতে পারে এমন যে শেখ মুজিবের ইতিহাস জানো, শেখ মুজিবের আরেক নাম কি, তখন আপনি হয়তো উল্লেখ থাকতে পারে দেবদাস চক্রবর্তী, এমন কিছু, বাট সেটা ভিন্নতা আছে। তা আমরা প্রাথমিকভাবে দেখি, হেলাল সাহেব, দেলোয়ার হোসাইন সাহেব, সাইফুল ইসলাম মিয়া, জিহাদি সাহেব, বেলাল হোসাইন সাহেব, ফয়সাল রেজা কাদের ওয়ালাইকুম আসসালাম। থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমাদের বিষয় নয়, বাট আমাদের যুদ্ধের ইতিহাস জানা জরুরি। আলহামদুলিল্লাহ জয়নাব ম্যাম, ফয়সাল রেজা সাহেব, কথা বুঝতে পারছেন? ইতিহাস জানা জরুরি। আমরা আজকে 1971 সাল নিয়েই কথা বলি, যেহেতু এটা বাংলাদেশের যুদ্ধের সাথে সম্পৃক্ত। তো সর্বপ্রথম আমরা যুদ্ধের বিষয়গুলা শুরু হয় 1 মার্চ 1971 সালে। কত সাল? 1 মার্চ 1971। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় 1 মার্চ 1971। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, খেয়াল রাখবেন, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এদের 4 জন বৃহৎ নেতা ছিলেন। এটা 4 নেতা দ্বারা পরিচালিত। 1 মার্চ 1971 যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, প্রশ্ন হয় যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? জি, মোহাম্মদ ইয়াকুব সাহেব, মামুন সাহেব যশোর থেকে, ওয়ালাইকুম আসসালাম। 4 নেতার মধ্যে 1 নম্বরে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন নূরে আলম। এইটার সভাপতি কে? চার নেতার একজন সভাপতি, এর নাম কি? নূরে আলম। 1 নম্বরে ছিল নূরে আলম। 2 নম্বরে শাহজাহান সিরাজ, মারা গেছে বেশ কিছুদিন আগে। এরপরে ছিলেন আসম বা শাহজাহানও দেওয়া যায়, শাহজাহান দিতে পারে, শাহজাহান সিরাজ। তারপরে আমাদের আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন। 3 নম্বরে আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন।
এই স্বাধীনতার মাধ্যমেই 1 মার্চ 1971 সালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। সোহাইল সাহেব আলহামদুলিল্লাহ। তাহলে নূরে আলম সভাপতি, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, এই 4 জনের ভিত্তিতেই কি 1 মার্চে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং 2 থেকে 25 মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন ছিল। 2 থেকে 25 মার্চ এটা ছিল অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন শুরু হয় 2রা মার্চ। 2রা মার্চে কি অসহযোগ আন্দোলন শুরু হয় এবং এদের 5টা দফা ছিল। এই স্বাধীনতার ইশতেহার ছিল 5 দফা। স্বাধীনতার ইশতেহার কত দফা ছিল? 5 দফা। তারপরে আমাদের যেই গান আমার সোনার বাংলা, এইটা 3রা মার্চ 3 মার্চ 1971 সালে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। তাহলে কয়েকটা প্রশ্ন হয় যে স্বাধীনতার ইশতেহার ছিল কয় দফা? 5 দফা। অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? 2রা মার্চ। আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় কত তারিখে? 3 তারিখ, 3 মার্চ 1971 সাল। 3 মার্চ 1971 সাল। ওকে, তাহলে 1 মার্চ তো স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, তাদের 4 নেতা। 2রা থেকে 25 মার্চ অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ইশতেহার 5 দফা এবং আমার সোনার বাংলা, যেটা অনেকে বলে আমার সোনা ভাঙ্গা, মজা করে আর কি। তাইলে সেইটা 3 মার্চ 1971 সালে। 3 মার্চ 1971 সালে। এরপরে লাভ দিয়ে 7 মার্চ 1971। 7 মার্চ 1971 কি হয়? শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তী একটা ভাষণ দেয়। ভাষণ কখন দেয়? 7 মার্চ বিকাল 3টায়। বিকাল 3টায় শেখ মুজিব একটা ভাষণ দেন, ভাষণ শুরু করেন। কথা বুঝে যাচ্ছে? কথা বুঝতেছেন? সাউন্ড ঠিকঠাক আছে? হ্যাঁ, মুফতি নূর কাসিম সাহেব ওয়ালাইকুম আসসালাম। এই 7 মার্চের যেই ভাষণটা বিকাল 3টায় ভাষণ দেন তিনি, ভাষণটা ছিল 23 মিনিটের, রেকর্ড হয় 18 মিনিট। ভাষণ কত মিনিট ছিল? 23 মিনিট। এই ভাষণটা রেকর্ড হয় 18 মিনিট। রেকর্ড হয় কত মিনিট? 18 মিনিট। তারপরে কে রেকর্ড করে আরো নানান কিছু আছে। এই যে ভাষণ দিয়েছেন, এই 23 মিনিটের ভাষণে তিনি 1108টি শব্দ বলছেন। কয়টা শব্দ? 1108টি। এই রেকর্ডটা, এই যে রেকর্ডটা করেছেন এইচ খন্দকার। 7 মার্চের ভাষণ রেকর্ড করেছেন কে? এইচ খন্দকার। এই ভাষণটা 7 মার্চের ভাষণ 23 ভাষায় অনুদিত হয়। 7 মার্চের ভাষণ 23টা ভাষায় অনুদিত হয়। এটার প্রথম কথা ছিল ভাইয়েরা আমার বোনেরা তোমার, তাই না? না, প্রথম কথা ছিল ভাইয়েরা আমার। 1947 সালের এর প্রেক্ষিতে একটা কথা মনে পড়ে। 1947 সালের ওই সময়ের দিকে, 1971-এর আগে, যে আমরা এখন বলি না ভাইয়েরা আমার, যে সম্মানিত ভাই ও বোনেরা, ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম ম্যাম, আমরা এখন বলি কি সম্মানিত ভাই ও বোনেরা। আর 1971-এর আগে তখন
বক্তৃতা দিত কলকাতার মঞ্চগুলোতে, যে সম্মানিত ভাই ও মাঘীরা, তো এই মাঘী হিন্দুদের একটা পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমা। এই মাঘী মানে এখন সময়ের আবর্তনে আমরা যেই জায়গায় ব্যবহার করি, বিষয়টা এমন না। এই যে হিন্দুদের পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এটা বোন, মানে বোনদের একটা পূজা অর্চনা থাকে। তো এই ভাই এবং এই যে কথাটা, এটা যদি আমরা এখন এই মঞ্চে উঠে বলি, সেই ক্ষেত্রে জুতা মারা ছাড়া উপায় নাই, যে মোটামুটি 2 সাইড 100 জোড়া জুতা নিয়ে আসতে হবে বাড়িতে। বাট ওই সময় হোয়াট ইজ দ্য মিনিং অফ মাঘী? বোন, বোন। সময়ের সাথে সাথে এইরকম অনেক ওয়ার্ড ট্রান্সফার হয়ে যায়, অনেক কিছুই। হেলাল সাহেব 9টার দিকে, হ্যাঁ, তাহলে এই কথাগুলো আমরা নেগেটিভ নিতে শুরু করছি কেন জানি? কারা যে শুরু করলো? কথাগুলো কত সুন্দর, বাট আগে এইভাবেই বলতো। 1947-এর সময় কলকাতার যে বিভিন্ন প্রেস, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন সভা ছিল, তখন বলতো। তাহলে যে শেখ মুজিব 1971 সালে সর্বপ্রথম 7ই মার্চের ভাষণে বলেছিলেন কি, ভাইয়েরা আমার, এবং শেষ কথা ছিল জয় বাংলা লুঙ্গি সামলা। এই যে জয় বাংলা, এইটাই আমরা কি জাতীয় স্লোগান করছিলাম, যে স্বজনহারা বেদনায় ব্যথিত হয়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান আমরা করছি। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সোহাইল সাহেব। স্বজনহারা বেদনা আর কাঁঠালের রেসিপি থেকে মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ, এজন্য শুক্রিয়া। জানতো তো কাঁঠালের বার্গার আর খাইতে হচ্ছে না এখন। 7ই মার্চের ভাষণে 4টা দফা নিয়ে আসছে। এই যে আমরা জানি 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ ছিল 4 দফা বিশিষ্ট। সাতই মার্চের ভাষণ 4 দফা বিশিষ্ট। এর মধ্যে একটা ছিল যে সামরিক শাসন বা সামরিক আইন প্রত্যাহার। 1 নম্বরে কি ছিল? সামরিক আইন প্রত্যাহার করতে হবে। সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া 2 নাম্বার। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। তাহলে সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, গণহত্যার তদন্ত করা। গণহত্যার তদন্ত। 4 নম্বরে ক্ষমতা হস্তান্তর। 4 নম্বরে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা বিষয়। তৌহিদুজ্জামান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, ক্ষমতা হস্তান্তর, আর কি ছিল? গণহত্যার তদন্ত। এই 4টা পয়েন্টে, এই 4টা দফা ওইখানে উপস্থাপন করা হয়েছে 7ই মার্চের ভাষণে। এবং 7ই মার্চের ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে জায়গা পায়। 7ই মার্চের ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে জায়গা পায় কখন? অক্টোবর 2017। 2017 অক্টোবরে। অক্টোবর 2017তেই মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে 48 নং দলিল যুক্ত হয়। 48 নং দলিল এইটা 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণ। ওকে, কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একটু ঢেলে দিব। আচ্ছা, 7ই মার্চের ভাষণে 4টা জেলার নাম উল্লেখ করছে। 7ই মার্চের ভাষণে কয়টা জেলার নাম বলছে?
4টা জেলা, এর মধ্যে ঢাকার কথা উল্লেখ করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং রংপুর। তাহলে 7ই মার্চের ভাষণে 4টা জেলার নাম উল্লেখ করা হয়েছে। 7ই মার্চের ভাষণে কয়টা জেলার নাম বলছে? 4টা জেলার নাম বলছে। 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো 30 অক্টোবর 2017-তে এইটা স্বীকৃতি দেয় আলামিন মজুমদার সাহেব। ওকে, 4টা জেলার নাম উল্লেখ করা হয়েছে। ঠিক আছে। এবং আমরা জানি 14ই মার্চ আরেকটা গুরুত্বপূর্ণ দিন। শেখ মুজিব 35 দফা ঘোষণা করেন। 14ই মার্চে শেখ মুজিব 35 দফা দাবি পেশ করেন। 35 দফা ঘোষণা করার পর পাকিস্তানিরা 19ই মার্চ আক্রমণ শুরু করে। 19ই মার্চ এই আক্রমণটা করে জয়দেবপুরে। এই আক্রমণ কোথায় করে? জয়দেবপুরে করে। আক্রমণটা জয়দেবপুরে করা হয়। ঠিক আছে। আচ্ছা, এবং 19ই মার্চ যেহেতু পাকিস্তানিরা আক্রমণ করছে 19ই মার্চে, পরে 26ই মার্চে শেখ মুজিব ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেয়। 19ই মার্চের পরে 26ই মার্চ। 26ই মার্চ শেখ মুজিব ওয়্যারলেসের মাধ্যমে, বিসিএস এই প্রশ্নটাও আসছে যে স্বাধীনতার ঘোষণা দিছে, এটা কি ওয়্যারলেসের মাধ্যমে দিল না টিভিতে দিছে না কিসে দিছে, কিভাবে দিছে? তাহলে 7ই মার্চের 26ই মার্চে যে স্বাধীনতার ঘোষণা এটা ওয়্যারলেসের মাধ্যমে দিছে এবং সেটা ইংরেজিতে দিছে। শেখ মুজিব 26শে মার্চের যেই ঘোষণাটা পত্র দেওয়া হয়েছে, ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, এটা ইংরেজিতে দিছে ওয়্যারলেসের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়্যারলেস। ওয়্যারলেসের মাধ্যমে ওয়্যারলেসের মাধ্যমে ইংরেজিতে দেওয়া হয়েছে। ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা দেখি এই 26শে মার্চ শেখ মুজিব যখন স্বাধীনতার ঘোষণা দিল, তারপরেই তাকে অ্যারেস্ট করার একটা চিন্তা ভাবনা আসছিল। সোহাইল সাহেব বারবার শুধু সালামেই দিয়ে যাইতেছে, কাহিনী কি? আপনি এটা শুধু জেলা বিভাগ বলবো না, বিভাগ তো পরের বিষয়, বিভাগ এটা পরের বিষয়, বাট জেলার নাম বলছে। গাজীপুরের জয়দেবপুরেই 19শে মার্চে হামলা চালাইল এবং 26শে মার্চ ওয়্যারলেসের মাধ্যমে শেখ মুজিব ইংরেজিতে ভাষণ দিছে। ইংরেজিতে বলছিল শেখ মুজিব, বাট ওইটাকে বাংলায় প্রচার করছে জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক মূলত শেখ মুজিব, তবে জনগণের কাছে পৌঁছাইছে শেখ মুজিবের কথাটাকে বাংলাতে জিয়াউর রহমান। এই জন্য বিএনপি বলে যে স্বাধীনতার ঘোষক হেরা, আওয়ামী লীগ বলে স্বাধীনতার ঘোষক শেখ মুজিব। দুইজন দুই দিকে টানাটানি করে। বাট আমাদের এটা মাথায় রাখতে হবে, ইংরেজিতে ঘোষণা দিছে শেখ মুজিব, বাংলায় ঘোষণা দিছে জিয়াউর রহমান। ওকে। আচ্ছা, তাহলে এইবার আমরা দেখি পরবর্তীতে 26শে মার্চে যেই অপারেশনটা চালাইছে, অপারেশনের একটা কোড নেম ছিল দ্য বিগ বার্ড। এটা ছিল অপারেশনের কোড নেম। বাট আমাদের স্বাধীনতার ক্ষেত্রে এই কয়েকটা কথা জানা জরুরি। স্বাধীনতার ক্ষেত্রে কথা বুঝতে পারছেন? আওয়ামী লীগ আসুক বা না আসুক, বা দেশ স্বাধীন বা তার বিষয়গুলো আমাদের জানার জন্য। জি,
আচ্ছা, তারপরে আমরা জানি স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কিন্তু 1980 সালে। স্বাধীনতা দিবস 1980 সালে ঘোষণা করে স্বাধীনতা দিবস। আমরা যা আজকে অপারেশন স্যাটেলাইট পরের বিষয়, অপারেশন স্যাটেলাইট পরের বিষয়। তাহলে স্বাধীনতার ঘোষণা প্রকাশ করা হয় 1980 সালে। 1980 সালে স্বাধীনতার ঘোষণা, এটা সংবিধানে সংশোধনী আনে, 15তম সংশোধনী 6ষ্ঠ তফসিল। স্বাধীনতার ঘোষণা সংযোজিত হয় 1980 সালে এই 15তম সংশোধনীর মাধ্যমে 6ষ্ঠ তফসিল সংবিধানের। তারপরে আমরা জানি 10ই এপ্রিল 1971 সাল স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। 10ই এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে এবং অস্থায়ী সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971। কোনটা? নাজমুল ইসলাম সাহেব কি বলছে? 25 তারিখ না, 26 মার্চে সে গ্রেপ্তার হয়। 26 মার্চে সে গ্রেপ্তার হয়। 26 মার্চে তিনি গ্রেপ্তার হওয়ার আগেই মূলত ঘোষণাটা দিয়েছিলেন। 25 মার্চের একদম শেষ প্রহরে মূলত 26 মার্চ তাকে গ্রেপ্তার করে, ওই যে রাতের 12টার পর 1টা 2টা ওই বিষয়টা। কাজী সোহাগ সাহেব, এখন আমরা জানি যে ওই সময় 2014-তে সংসদে শেখ হাসিনার সামনেই বলা হয়েছে, ওই যে আমরা আজকের যে ইতিহাসটা নতুন দেখি, দেবদাস চক্রবর্তী সহ গৌরীবালা সেন, এই যে তাদের চক্রবর্তী বংশের বিষয়গুলা, তখন শেখ হাসিনা এটার জবাব দিতে পারে নাই। এমনকি তখন এই কথাটাকে উইথড্র করার মতো কোনো যুক্তি কারো কাছে ছিল না। 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। স্বাধীনতার ঘোষণা এবং অস্থায়ী সরকার গঠন করে 10ই এপ্রিল 1971। অস্থায়ী সরকার গঠন 1971। ওকে, আর স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়, জারি করে 10ই এপ্রিল, পাঠ করে 17 এপ্রিল। পাঠ করে কবে? 17 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণা পাঠ করে। স্বাধীনতার ঘোষণা পাঠ করে 17 এপ্রিল 1971 এবং অস্থায়ী সরকার গঠন করে 17 এপ্রিল। অস্থায়ী সরকার গঠন শপথ পাঠ করে আর কি, অস্থায়ী সরকার শপথ, অস্থায়ী সরকার শপথ পাঠ করে। অস্থায়ী সরকার শপথ পাঠ করে 17 এপ্রিল 1971। 17 এপ্রিল 1971 অস্থায়ী সরকার গঠন করা হয়। 25 এই কথাটা বলতে ভুলে গেছি, সেটা হইলো 25 মার্চ যে গণহত্যা চালানো হলো, 25 মার্চ 1971, 25 মার্চ 1971, এইটা তো অপারেশন চার্জ লাইট হয়েছে, তাই না? ওই যে ওইখানেই এই গণহত্যা চালানো হয়েছে 25 মার্চ রাতে।
শেষ প্রহরে যায়া, শেষ প্রহরে 25 মার্চের শেষ প্রহরে এই 26 মার্চের শুরুটা আর কি, তখন শেখ মুজিবকে অ্যারেস্ট করা হয়। ওনাকে অ্যারেস্ট করে মিওয়ান ওয়ালি ইয়াতে জেলখানাতে রাখা হয়। জি আচ্ছা, এরপরে দেখি আমরা জালিয়ানবাগ হত্যাকাণ্ড। যে মুজিবনগর সরকার গঠন, মুজিবনগর সরকার গঠন, মুজিবনগর সরকার গঠন। আমরা জানি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেয় 17 এপ্রিল 1971। যে গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া হয়, গণপ্রজাতন্ত্রের ঘোষণা কবে? 17 এপ্রিল 1971 গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া হয়। আর আমরা জানি আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এছাড়া 10 এপ্রিল 1971 বাংলাদেশকে 8টা সামরিক জোনে বিভক্ত করা হয়। 10 এপ্রিল, খেয়াল রাখতে হবে, 10 এপ্রিল 1971 সারা বাংলাদেশকে 8টা জোনে বা 8টা জোনে বিভক্ত করা হয়, 8টা সেক্টরে বিভক্ত করে। বিভক্ত করে 8টা সেক্টরে বিভক্ত করে। আর 11 জুলাইতে যায়, 11 জুলাই 1971 গিয়ে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। গণতন্ত্রের কথা বলি নাই, গণপ্রজাতন্ত্রের। গণপ্রজাতন্ত্রের কি? গণপ্রজাতন্ত্রের। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের 17 এপ্রিল 1971 গণতন্ত্রের কথা বলি নাই। মাহমুদ হাসান সাহেব, গণতন্ত্র ভিন্ন বিষয়, যেটা আব্রাহাম লিঙ্কন থেকে এসেছে 1861 থেকে, ওইটার কথা বলি না। গণপ্রজাতন্ত্র, শেখ মুজিবের জন্মের বিষয় কি বলবো, সবার কাছে বিষয়গুলো স্পষ্ট, তবে সেই বিষয় কতটুক সত্য কতটুক মিথ্যা আল্লাহু আ'লাম, আমরা কিছুই জানি না। তাহলে 11 জুলাই 1971 যায় 8টা সেক্টর থেকে 11টা সেক্টরে বিভক্ত করা হলো। মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল 12টি। মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল 12টি। মুজিবনগর সরকার ডাক টিকিট প্রকাশ করে 8টি। ডাক টিকিট প্রকাশ করে 8টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে মুজিবনগর সরকারের মন্ত্রণালয় কয়টি? 12টি। এটা খেয়াল রাখতে হবে। এখানে কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম জানতে হবে। যেমন এই যে 12টা মন্ত্রণালয়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কি ছিল? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল মনসুর আহমেদ। কি নাম ছিল? মনসুর আলী। অর্থমন্ত্রী মনসুর আলী এবং পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশাররফ। খন্দকার মোশাররফ পররাষ্ট্রমন্ত্রী, মনসুর আলী অর্থমন্ত্রী, কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মুজিবনগর সরকারের ডাক টিকিট প্রকাশ করা হয় কয়টি? 8টি। সবার নাম জানা জরুরি না, বাট কয়েকটা, এই যে কামরুজ্জামান, মনসুর আলী, এদের নামগুলো আমাদের জানতে হবে। খন্দকার মোশতাক, হ্যাঁ। তারপরে আমরা দেখি মুক্তিযুদ্ধের যে রণকৌশল। মুক্তিযুদ্ধের রণকৌশল,
এই মুক্তির যুদ্ধের রণকৌশল আমরা জানি যে এখানে 11টি সেক্টর এবং সাব সেক্টর হচ্ছে 64টি। তাহলে সারা বাংলাদেশকে 11টা মূল সেক্টর এবং 64টি সাব সেক্টরে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 10 নং যেই সেক্টর, 10 নং হচ্ছে নৌ সেক্টর। যেই সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না, যেই সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না। এবং আমাদের আরো এখানে জানা দরকার যে 11টা সেক্টর কোনটা কোন সেক্টর। বলেন ঢাকা কোন সেক্টরে আছে? ঢাকা 2 নং সেক্টরে অবস্থিত। চট্টগ্রাম 1 নং সেক্টরে অবস্থিত। হ্যাঁ, ঢাকা 2, চট্টগ্রাম 1 এবং রাজশাহী 7। রাজশাহীর কে আছে? রাজশাহী 7, মুজিবনগর 8, মুজিবনগর 8 নং সেক্টর। সিলেট 4, খুলনা 9, সিলেট। খুলনা 9 এবং রংপুর দিনাজপুর 6 নং সেক্টর। রংপুর দিনাজপুর 6 নং সেক্টরে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি ঠিক আছে, আপনি মাহফিলে থাকেন, ওয়াজ নসিহত শুনেন, হেদায়েত হন, তারপরে ক্লাস করিয়েন। এনামুল শেখ সাহেব আপাতত মাহফিলের দিকে মনোযোগ দেন। হুজুরের আল্লাহর ওলিদের ফোকাস নিয়ে আপনিও একজন আল্লাহর ওলি হয়ে যান। তাহলে আমরা দেখলাম রংপুর দিনাজপুর 6 নং সেক্টর, ঢাকা 2 নং, চট্টগ্রাম 1, সিলেট 4, খুলনা 9, মুজিবনগর 8, রাজশাহী 7 নং সেক্টরে অবস্থিত। বাট কোথাও কোথাও উল্লেখ করছে যেভাবে রায়হান শাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে 3টা ফোর্স গঠন করা হয়েছে, এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স, তাই না? আমরা জানি যে 3টা ফোর্স গঠন করা হয়েছে, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। জানা আছে? জেড ফোর্স মানে কি? পাখা চালাইলে সাউন্ড হয়, ওই সাউন্ডে ক্লাসে সমস্যা হয়, এই জন্য আপাতত পাখা চালাই না তালহা সাহেব। তাইলে জেড ফোর্স আমাদের খালেদার জামাই। জেড ফোর্সের যিনি কমান্ডার ছিলেন জেড ফোর্সের, তিনি হচ্ছেন খালেদার জামাই। ওনার এই ছিল, সেন্টার ছিল তেলতলা। এবং এস ফোর্সের কে ফোর্স মানে খালেদ মোশাররফ। খালেদ মোশাররফের ওনার সেন্টার ছিল ফটিকছড়ি, চট্টগ্রামে। ফটিকছড়ি, চট্টগ্রাম। আর খালেদের ছিল আগরতলা, খালেদের আগরতলা ছিল, শফিউলের ফটিকছড়ি, আগরতলা। আর শফিউলের এটার হেডকোয়ার্টার ছিল ফটিকছড়ি। শেখ মুজিবের জীবনে আর জানতে হবে না। খালেদ মোশাররফ, হ্যাঁ খালেদ মোশাররফের সেন্টার ছিল আগরতলা, খালেদ মোশাররফের, কিন্তু বাড়ি চট্টগ্রাম।
তারপরে আমরা এখানে আরো অনেক কিছু দেখতে পাই, যেমন বীর প্রতীক। তারপরে আমাদের ওই যে মহিলাদের বিষয়গুলা, বীর প্রতীক দুইটা মহিলা ছিল, সেতারা বেগম, তারামন বিবি। এই কয়টা জিনিস মনে রাখতে হয়, সেতারা বেগম, সেতারা বেগম এবং তারামন বিবি, এরা দুইজন হচ্ছে বীর প্রতীক। এরা দুইজন কি বীর প্রতীক। আর মুক্তি বেটি নামে খাসিয়া অঞ্চলের খাসিয়া একটা নারী ছিল, মুক্তি বেটি। ওনাকে মুক্তি বেটি বলা হয়, বাট ওটা হচ্ছে কাকন বিবি। ইনি মুক্তি বেটি নামে পরিচিত, কাকন বিবি, খাসিয়া সম্প্রদায়ের কাকন বিবি। কাকন বিবি খাসিয়া সম্প্রদায়। যে বিভিন্ন সম্প্রদায় আছে, বিভিন্ন উপজাতি আছে, উপজাতির মধ্যে কাকন বিবি। ওকে, আচ্ছা, ক্লিয়ার। তারপরে আমরা এখানে আমাদের কিছু বীর শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ আছে, ওনাদের বিষয়গুলো আমাদের দেখতে হবে। খাসিয়া একটা জনগোষ্ঠী, একটা উপজাতি। খাসিয়া কোথায় আছে? খাসিয়া কাকন বিবি মুক্তি বেটি নামে পরিচিত। কাকন বিবি কি নামে? মুক্তি বেটি নামে পরিচিত, খাসিয়া সম্প্রদায়ের, খাসিয়া উপজাতি। মৌলভীবাজারে খাসিয়া, ওই যে সীতা ইয়াতে বড় লেখায় ওদেরকে দেখতে পাওয়া যায়। মাধবকুণ্ড জলপ্রপাতের পাশেই কিন্তু খাসিয়া উপজাতিদের বসবাস। সেতারা বেগম এবং তারামন বিবি, এরা হচ্ছেন বীর প্রতীক। বীর প্রতীক দুইজন নারী। হ্যাঁ, এরা দুইজন বীর প্রতীক। এরা দুইজন কি বীর প্রতীক। এই যে দুইটা মহিলাই শুধু খেতাব প্রাপ্ত। ওকে, আচ্ছা। তারপরে আমরা একটু দেখি বীর শ্রেষ্ঠ যে কয়জন আছেন, আমাদের বীর শ্রেষ্ঠ গুলা, ওনাদের নাম টাম এগুলা, বীর শ্রেষ্ঠদের নামগুলো আমাদের তো জানা আছে, এবং ওদের জন্ম কোথায়, মৃত্যু কোথায়, এবং কারা কোথায়। যেমন 1 নং সেক্টরে যুদ্ধ করেছেন মুন্সি আব্দুর রউফ। আব্দুর রউফ 1 নং সেক্টরে যুদ্ধ করেছেন। জন্ম ফরিদপুর, মৃত্যু রাঙ্গামাটি। ওনার জন্ম কোথায়? ফরিদপুর, মৃত্যু হচ্ছে রাঙ্গামাটি। জন্ম ফরিদপুর, মৃত্যু রাঙ্গামাটি। 2 নং সেক্টরে যুদ্ধ করছেন মোস্তফা কামাল। 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন মোস্তফা কামাল। বাড়ি হইছে ভোলা, এন্তেকাল ফরমাইছেন ব্রাহ্মণবাড়িয়া। তাহলে মোস্তফা কামাল 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া। 3 নম্বরে আমরা দেখি যে রুহুল আমিন 10 নং সেক্টরে যুদ্ধ করেছেন ধারাবাহিকভাবে। 10 নং এ যুদ্ধ করছেন রুহুল আমিন। ওনার জন্ম নোয়াখালী, মৃত্যু খুলনা। জন্ম নোয়াখালী, মৃত্যু খুলনা। নোয়াখালী এবং খুলনা। ভোলায় জন্ম, ব্রাহ্মণবাড়িয়ায় সমাপ্তি। আরিফ আশরাফি সাহেব, ঘুমালে চলবে না।
রুহুল আমিনের মৃত্যু হয়েছে খুলনায়, সমাধি কোথায়? খুলনা, নোয়াখালী, খুলনা। আর আমাদের 4 নং সেক্টরে হামিদুর রহমান ধারাবাহিকভাবে একের পর এক মারা গেছে। হামিদুর রহমান কয় নং সেক্টরে? হামিদুর রহমান 4 নং সেক্টরে, যার জন্ম হয়েছে শ্রীমঙ্গলে, সরি, জন্ম হয়েছে ঝিনাইদহে, মৃত্যু হয়েছে শ্রীমঙ্গলে। হামিদুর রহমানের জন্ম ঝিনাইদহ আর মৃত্যু হচ্ছে শ্রীমঙ্গল। তাহলে হামিদুর রহমান 4 নং সেক্টরে যুদ্ধ করেছেন, জন্ম ঝিনাইদহ, মৃত্যু শ্রীমঙ্গল। আর 8 নং সেক্টরে যুদ্ধ করছেন নূর মোহাম্মদ শেখ। 8 নং সেক্টরে যুদ্ধ করেছেন, যার জন্ম নড়াইল, মৃত্যু সিদ্দিকুর রহমান। আচ্ছা, দেখি কি করা যায়। ত্রিপুরা একটা রাজ্য, ত্রিপুরা একটা কি ভারতের রাজ্য। যে আমাদের কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা কিন্তু আগে ত্রিপুরার অংশ ছিল। গুড, কাজী সোহাগ সাহেব। তাহলে শ্রীমঙ্গল মৌলভীবাজারে, জি, চায়ের জন্য বিখ্যাত। নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টরে যুদ্ধ করেছে, জন্ম তার নড়াইল, মৃত্যু যশোরে। মাশরাফির এলাকায় জন্ম, নড়াইল। আর মৃত্যু হচ্ছে যশোরে। মৃত্যু কোথায়? যশোরে। মতিউর রহমান, উনি তো বিমান নিয়ে আসার সময় মারা গেছে। মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তারপরে আমাদের জাহাঙ্গীর সাহেব, সর্বশেষ যিনি শহীদ হয়েছেন, সর্বপ্রথম আব্দুর রউফ, আর সর্বশেষ হয়েছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর 7 নং সেক্টরে যুদ্ধ করেছেন। 7 নং সেক্টরে যুদ্ধ করেছেন, জন্ম বরিশাল। জাহাঙ্গীর সাহেবের জন্ম বরিশাল, আর মৃত্যুবরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ। মৃত্যুবরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ। তাহলে এই 7 জন বীর শ্রেষ্ঠ। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, সর্বপ্রথম যে প্রথম শহীদ আব্দুর রউফ, সর্বশেষ শহীদ জাহাঙ্গীর। জি, এগুলা দেওয়া আছে, এগুলা ওইখান থেকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তারপরে আমরা জানি মুক্তিযুদ্ধের বৃহৎ 2টা শক্তি ছিল ওই সময়। 1971, ওই সময় পৃথিবী 2টা ব্লকে বিভক্ত। একটা সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, আর একটা হচ্ছে মার্কিন ব্লক। এই 2টা ব্লকে 2টা ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের বৃহৎ 2টা শক্তি। তো সপ্তম নৌবহর আমরা জানি, সপ্তম নৌবহর 10টা জাহাজ নিয়ে গঠিত। পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকা। কাদের পক্ষে ছিল? পাকিস্তানের পক্ষে। 1971-এর যুদ্ধে বাংলাদেশের পক্ষে ছিল রাশিয়া। টাস্ক ফোর্স 74, 10টা জাহাজ নিয়ে গঠিত সপ্তম নৌবহর। এটা 75,000 টন পারমাণবিক বোমা বহন করছিল তখন। টাঙ্কিং উপসাগর থেকে এটা রওনা দিচ্ছে যে পাকিস্তানের হয়ে বাংলাদেশে যুদ্ধ করবে। কিন্তু তার বিপরীতে 8ম নৌবহর রওনা দিছে রাশিয়া থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে। খবরদার, আমেরিকা যদি বাংলাদেশে আক্রমণ করে, রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানে আক্রমণ করবে। যার কারণে এগুলা এই সাগর থেকেই ফিরে যেতে হয়েছে, আমাদের এখানে আর যুদ্ধের জন্য আসে নাই। তাহলে প্রেক্ষাপটটা অন্যরকম হতো। বাংলাদেশ স্বাধীনতার সূর্য বাংলাদেশে কখনোই উদিত হতো না। 8ম নৌবহর এই ভ্লাদিভস্টক থেকে, রাশিয়ার ভ্লাদিভস্টক থেকে ছেড়ে আসে, যার কারণে আমেরিকা তখন আর সামনে অগ্রসর হয় নাই। 8ম নৌবহরের ক্রব লিয়াকভ, যাদের প্রথমেই
তাদের যে নৌবহর, এটার প্রথমে ছিল 2টা সাবমেরিন বিশাল আকৃতির। তা আমাদের যুদ্ধের ইতিহাস বড় ইন্টারেস্টিং, আমরাই তো ইন্টারেস্টিং জাতি, তাই না? আচ্ছা, যুদ্ধ যে হইল, যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে 3বার প্রস্তাব দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির জন্য কয়বার? জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব উঠে 3বার। যুদ্ধবিরতির প্রস্তাব উঠে কয়বার? 3বার, কিন্তু 3বারই বাতিল হয়ে যায়। তারপরে 1971 সালের 16ই ডিসেম্বর 4:31 93,000 সৈন্য নিয়ে নিয়াজি সাহ পাকিস্তানের জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করে। আমাদের কাছে না, পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করে। আমরা জানি এই যে বাংলাদেশের যুদ্ধ করা হয়েছে, যুদ্ধের মধ্যে খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা হয়েছে 672। বিরক্ত লাগতেছে মনে হয় না? সংখ্যা কমে আসতেছে। খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা 672। এর মধ্যে বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 67 জন, বীর বিক্রম 174 জন, বীর প্রতীক 424 জন। 7 জন হচ্ছে কি বীর শ্রেষ্ঠ, 7 জন কি বীর শ্রেষ্ঠ। বীর উত্তম কয়জন? 67 জন, আগে ছিল 68, একজন বাদ দিছে। বীর বিক্রম 174 জন, আর বীর প্রতীক 424 জন। এই টোটাল 672 জন বীর মানে খেতাব প্রাপ্ত। সারিঈ লিল মজদি ওয়াল আলিয়া লিখালিকিস সামা আরফাইল কাফা ফাহদার আন-নুজুমুল মুসাত্তার রদ্দিতি আল্লাহু আকবার ইয়া মাউতিনি 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 লিল আলাম ওয়াল ওয়াতান সারিঈ লিল মজদি ওয়াল আলিয়া। ছোট্ট একটা জাতীয় সঙ্গীত সৌদি আরবের। আচ্ছা, তাইলে আমরা আজকের জন্য এখানেই 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, অসহযোগ আন্দোলন থেকে একটা বছরের ইতিহাস মানে এক নজরে বা এক দৃষ্টিতে, এক ক্লাসে ভূমিকা বলেন, উপসংহার বলেন, আমরা দেখে নিলাম। ঠিক আছে, এইটা আমাদের জন্য। একজন আগে ছিল 426 জন, মাহমুদ হাসান সাহেব। আগে ছিল কয়জন? আগে ছিল 426 জন, 2 জন আওয়ামী লীগ বাদ দিয়া দিছে। আগে ছিল 175 জন, আওয়ামী লীগ 1 জন বাদ দিছে। আগে ছিল 68 জন, আওয়ামী লীগ 1 জন বাদ দিছে। এই জন্য এইটা কমে আসছে। ঠিক আছে, কথা বুঝলেন? আওয়ামী লীগ এখান থেকে 1 জন বাদ দিছে, এই জন্য 67 হয়েছে। এখান থেকে 1 জন বাদ দিছে, এই জন্য 74 হয়েছে। এখান থেকে 2 জন বাদ দিছে, এই জন্য 24 হয়েছে। সরকার এগুলা বাতিল করছিল। এখন আমাদের এইটাই ধরতে হয় যে 672 জন খেতাব প্রাপ্ত। 19তম সার্কুলার আশা করি নভেম্বরে দিয়ে দিবে, নভেম্বরে আশা করা যায়। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। Moga jamube jaura mawiko chijuka nawapunka naura chumkaniko yani ni puja kalamu kala kolistakuwa tahawarina mika wakati wakpakuwa ejajajina omo wajala jegamali moga jamube jaura mawiko chijuka nawapunka নাওরা চুমকানিকো। আমরা পরবর্তী ক্লাসগুলো 9টা 15 থেকে 10টা 15-এর মধ্যে শেষ করব। 10টা 15, তাইলে আমাদের আর বেশি রাত হবে না। 9টা 15 থেকে, এখন বলা যায় না রাষ্ট্র কি করে। আমরা 9টা 15 পরবর্তীতে আমাদের ক্লাস কখন? 9টা 15 থেকে 10টা 15, মাথায় রাখেন। 15 মিনিট আগাই দিছি। আশা করি এখন আর ঘুম হবে না। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।